পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাবহা। পর্ব সংখ্যা 14। উড়াল পর্বতমালার বুক জুড়ে সেই রাতটা ছিল অমানসিক ঠান্ডার জমাট। বরফে ঢাকা গাঢ় অন্ধকারে বিশাল বিশাল পাইন গাছের নিচে কেবল হিমশীতল বাতাসের হাহাকার। আকাশে চাঁদের আলো জমেছিল থমকে যাওয়া সময়ের মতো। সেই নীরবতা ভেঙে ছুটে চলেছিল একটা মেয়ে। পায়ের নিচে বরফ ভাঙার শব্দ যেন তার বুকের ভয়ের স্পন্দনের প্রতিধ্বনি হয়ে ফিরছিল। খচ খচ খচ। উড়াল পর্বতমালা, রাশিয়ার সবচেয়ে নিঃশংস বরফে ঢাকা এক মৃতভূমি। শীত এখানে কেবল ঠান্ডা নয়, শ্বাসরোধী। আর এই শীতল রাতে এক মেয়ে ছুটছে, যেন তাকে পেছন থেকে টেনে আনবে মৃত্যু নিজেকে। বরফে ঢাকা রাস্তা, পেছনে বন্দুকধারী দানবেরা চিৎকার করছে রোষ ভাষায়, তুই বাঁচতে পারবি না। সে কেবল ছোটে, জুতার নিচে কড়কড় শব্দ করে ভেঙে পড়া জমা বরফ। বাতাস এত ঠান্ডা যে ফুসফুসে ঢুকেই ছুরি চালায়। তার নাম ছিল করবী। পুরো নাম কি জানা নেই কারো। গ্রামের এক সহজ সরল দরিদ্র পরিবারের মেয়ের জীবন এমন কেন হলো? সব ওই পরিবারের জন্য। সে পালাতে চেয়েছে, এই জীবন থেকে লুকাতে চেয়েছে, কিন্তু আজ আর লুকাচ্ছে না। আজ ভয় তার চোখে, ঠোঁটে, নিঃশ্বাসে ছড়িয়ে। অসম্ভব সুন্দর রমণীর চোখ মুখ আজ ভয়ে রক্তবর্ণ হয়ে গেছে। কেউ তাকে প্রথম দেখলে বলতো, চাঁদের গায়ে যদি মেঘের চাদর জড়ানো হয় তবে সেটা হবে করবী। সেই করবী আজ ঠান্ডায় কাঁপছে, ঠোঁট নীল, বুক থরথর করছে, কারণ সে কিছুক্ষণ আগেই তার মাফিয়া স্বামীর বুকে চাকু চালিয়ে পালিয়েছে। রক্তাক্ত হাত, চোখে জমে যাওয়া কান্না, গায়ে শীতের ছোবল, মনে অপরাধ আর রক্তের গন্ধ। সেই করবী এখন নিঃস্ব, একা, ভয়ে দিশেহারা, বরফ পেছনে পড়ে থাকা রক্তের দাগ মুছে দিচ্ছে। কিন্তু সামনে যা আসছে সেটা আরো ভয়ঙ্কর। বারবার পেছন ফিরে তাকাচ্ছে করবী। মনে হচ্ছিল বুঝি পালিয়ে গেল। দূরে দেখে একটা গুহা, ওখানে গিয়ে ঢোকে। একবারের জন্য মনে হয় মুক্তি। গুহার ভিতরটা ছিল দম বন্ধ করা অন্ধকার। পাথরের দেয়ালে ভেজা ঠান্ডায় হাত রাখলেই চামড়া কেটে যাওয়ার মতো ধারালো। গায়ে রক্তের জাগ জমে শক্ত হয়ে আছে, কিন্তু শীত এত বেশি যে ব্যথাও আর অনুভব করে না করবী। গুহার ভিতরটা ছিল কবরের মতো নিঃশব্দ। চারপাশে কেবল পাথরের ভেজা ঘ্রাণ আর বাতাসে হিমের কড়কড়। করবী নিজের দম নিজের কাছেই শুনতে পাচ্ছিল, ঠক ঠক ঠক। বুকের ভেতর যেন একটা হাতুড়ি থেমে থেমে আঘাত করছিল। পেছনে দেয়াল, সামনে অন্ধকার। সে এক কোণে চুপ করে বসেছিল। সে নিঃশ্বাস নিতে ভয় পায়। বাইরে বরফের উপর ভারী পায়ের শব্দ, একবার দুইবার, তারপর থেমে যায়। গুহার মুখে দাঁড়িয়ে থাকে কিছু একটা ছায়া। মানুষ নাকি পশু, নাকি তার চেয়েও খারাপ কিছু। ছায়াটা কেবল দাঁড়িয়ে থাকে, মাথাটা একটু কাত, যেন গুহার ভিতর তাকাচ্ছে। করবী গলা শুকিয়ে কাঠ। তার মনে হচ্ছিল ছায়াটা দেখতে পাচ্ছে তাকে, অন্ধকার ভেদ করেই। হঠাৎ গুহার ভেতরে একটা ঠান্ডা বাতাস ঢুকে পড়ে, কিন্তু সেই বাতাস ছিল অস্বাভাবিক, যেন কারো নিঃশ্বাস। করবী পেছনে হঠাৎ শব্দ হয়। টুপ করে সে ঘাড় ঘুরিয়ে দেখে একটা ছোট পাথর নিজে নিজেই পড়ে গেছে, কিন্তু দেয়ালের কোথা থেকে পড়লো সেটা। কেউ কি তার পেছনেও আছে? তার শরীর জমে যায়। আবার একটা শব্দ, চুলের গোড়ায় শীতলতা, গায়ের লোম খাড়া হয়ে যায়। তার মনে হচ্ছিল কেউ তার পাশে এসে নিঃশ্বাস ফেলছে, কিন্তু সে একা। তখনই কিছু একটা ধীরে ধীরে দেয়াল থেকে বেরিয়ে আসে। একটা ছায়া মূর্তি, পুরো দেহে কোনো রক্ত নেই, তবু ত্বকের নিচে কিছুর নড়াচড়া। চোখ দুটো একদম সাদা শূন্য, দৃষ্টি নেই, তবু জানে সে কোথায়। করবীর পেছনে সরতে চেষ্টা করে, কিন্তু পাথরের ঠান্ডা মেঝেতে পা পিছলে পড়ে যায়। তখনই সেই ছায়া মূর্তিটা কাপা গলায় ফিসফিস করে বলে, তুইও এসেছিস? তখনই গুহার মুখে দাঁড়িয়ে যায় এক ছায়া। মানুষের মতো দেখাচ্ছে, কিন্তু কিছু ঠিকঠাক না। হাতগুলো একটু বেশিই লম্বা, ঘাড়টা অস্বাভাবিকভাবে বাঁকানো, আর দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা যেন কঙ্কাল। ছায়াটা নড়ল না, সে শুধু ছিল চুপচাপ। করবী তার দিকে তাকিয়ে থাকতে থাকতে বুঝতে পারলো ওটা তাকে দেখছে না, ওটা তাকে অনুভব করছে, যেন শরীরে রক্ত, ভয়ের গন্ধ। তার ভেতরে আত্মাটাও দেখছে। হঠাৎ গুহার এক পাশ থেকে ঠান্ডা বাতাস ঢোকে, কিন্তু সেটা বাতাস না, কারণ নিঃশ্বাসের মতো, ধীরে ধীরে খুব কাছে থেকে। করবীর মাথা ঘোরাতে না ঘোরাতেই টুপ, একটা পাথর পায়ের কাছে পড়ে, কিন্তু উপর থেকে না, যেন পাশ থেকে ছুঁড়ে মারা হয়েছে। তাকে ঘিরে আছে কিছু, সে জানে। তার শ্বাস আটকে আসে, ঠোঁট নড়ে না, কান্না আসে না, শুধু বুক কাঁপে।
তখনই হঠাৎ পেছনের অন্ধকার থেকে বেরিয়ে আসে একটা মূর্তি। ধীরে, পা টেনে টেনে। তার মুখ নেই, তবু কোথা থেকে যেন কান্নার গলা শোনা যায়। করবি পেছোতে চায়, কিন্তু দেয়াল দম বন্ধ হয়ে আসে। মূর্তিটা কাছে আসে, তার মুখটা একদম কাছে নিয়ে আসে, আর ফিস ফিস করে, তুইও পালাতে পারবি না। তোদের সবার মতো তোরও সময় শেষ হয়ে গেছে। তারপর করবি দেখে গুহার দেয়ালে আঁচড় কাটা নাম লেখা। তার আগেই ছিল 3টা নাম, আর এবার রক্ত দেয়া লেখা হয়েছে করবি, একদম সামনে দেয়ালে। কিন্তু এই গুহা কেবল পাথরের না, এই গুহা কেন অজানা কিছুর বাসস্থান। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়। দেয়ালে অদ্ভুত আঁকিবুকি, কারো হাতে আঁকা নয়, নখ দিয়ে আঁকা। পেছনে হঠাৎ ফস করে বাতাস ঢোকে। করবি ঘাড় ঘোরায়। কেউ দাঁড়িয়ে, তার মাথা নেই, শরীর বেঁকে আছে, কিন্তু সে চলে আসে সামনে। করবি চিৎকার করতে চায়, কিন্তু গলার ভেতর গর্জন আটকে যায়। ছায়াটা ফিস ফিস করে বলে, তোরা পালিয়ে এসেছিলি, কিন্তু এখানে তোদের জন্যই আমরা অপেক্ষা করি, সেই জন্ম থেকে। দেয়ালে আবার রক্তে লেখা হয় একটা নতুন নাম, করবি। করবি ভয়ে 2 হাত দিয়ে নিজের চোখ মুখ চেপে ধরে। চারপাশে তাকাতে থাকে। মস্তিষ্ক কাজ করছে না ভয়ে। মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবে, আর বুঝি বেঁচে ফেরা হবে না এখান থেকে। কে বলে ছিল গুহার ভেতর ঢুকতে? ও একটা বইয়ে পড়েছিল এই গুহা সম্পর্কে। তাহলে কি এটাই সেই গুহা? জ্যাস এমন ভয়ঙ্কর জায়গার পাশে কেন থাকে? নাকি করবি রাস্তা বলে রাতের অন্ধকারে ভুল জায়গায় চলে এসেছে? করবি দেখলে ওর পাশেই সবগুলো ওকে ঘিরে ধরেছে। ভয়েও ছুটতে থাকে, পালাতে থাকে গুহার ভেতরে। গুহার গভীরে করবি ধীরে ধীরে হুঁশ আসে। হাত পা জমে গেছে, ঠোঁট নীল, কিন্তু ও জানে এই বরফের চেয়েও ভয়ঙ্কর কিছু ওর চারপাশে নিঃশব্দে চলাফেরা করছে। তখন হঠাৎ দেয়ালের একদম কোণ থেকে একটা চাকার মতো দরজা দেখতে পায়। তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর কাছে যায়। দরজা খোলা, অন্য কেউ এটা খুলেছে আগে। ও নিচে নামে। সিঁড়ি পিচ্ছিল, দেয়ালে শেকল ঝুলে আছে, আর প্রতি ধাপে শোনা যায় শিশুদের কান্নার শব্দ। করবি শ্বাস নিতে ভুলে যায়। সিঁড়ির শেষে নিচে নেমে দেখে একটা বিশাল কক্ষ মাটির তলায়, বরফের নিচে লুকানো। দেয়ালে শত শত ছবির মতো দাগ, মানুষের চেহারা, চোখগুলো লাল রঙে আঁকা। কিন্তু একটা দেয়ালে লেখা ছিল রুশ ভাষায়, এই গুহা এক সময় ছিল শিশু বন্দি শিবির। 1942 সালে যুদ্ধের সময় এখানে বাচ্চাদের নিয়ে এসে রেখে যাওয়া হতো খাবার ছাড়াই। তারা মরেনি, তারা অপেক্ষা করেছে এখনো। করবি পেছনে তাকায়, একটা শিশু দাঁড়িয়ে আছে। তাকে দেখে, চেহারায় ছিন্ন মস্তক হাসি। তারপর বলে, আমরা অনেক দিন অপেক্ষা করেছি আপা, এবার তোমার পালা। তারপরে করবীর চিৎকার গুহার ভিতরেই আটকে যায়। একটা লাল টকটকে গাউন পরা মেয়ে খিলখিল করে হাসছে, আর বরফের উপর দৌড়াচ্ছে। বরফের মতো ফর্সা, রক্তের মতো লাল, ঠোঁটে কি যে আকর্ষণীয় লাগছে। মনোমুগ্ধকর হয়ে মেয়েটার পেছন দৌড়াচ্ছে জ্যাস। এক পর্যায়ে মেয়েকে ধরে ফেলে জ্যাস। মুগ্ধ চোখে তাকায় তার বউ করবীর দিকে। মেয়েটা এখনো ছোট, বড় হবে কবে? আর যেন জ্যাস বড় ছোট মানতে চায় না। নিজের সিগারেটে পোড়া ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে যায় করবীর রক্তলাল ঠোঁটের কাছে। ঠোঁট জোড়া আঁকড়ে ধরার আগে বুকে তীব্র যন্ত্রণায় চোখ মেলে তাকায়। ওর জখম হওয়া বুকে 2 হাতে শক্ত করে ধরে রেখেছে মেহেরাব। রাগে মেহেরাব শিকদারের চোখ লাল হয়ে আছে। জ্যাসের স্বপ্নটা সম্পূর্ণ শেষ না হতেই ঘুম ভাঙায় সে বিরক্ত হয়। তার চেয়েও বেশি বিরক্ত হয় মেহেরাব কে এখানে দেখে। মেহেরাব রাগে দাঁতে দাঁত চেপে বলে, করবি কোথায়? জ্যাস হেয়ালি সুরে বলে, আগে তো ভাইয়ের খবর নিবি। তোর ভাই হসপিটালে শুয়ে আছে, আর তুই ভাবির খবর জিজ্ঞেস করছিস? মেহেরাব আরও রেগে যায়। জ্যাস, মেয়েটা এখানকার কিছুই চেনে না, কোথায় গিয়েছে, কেমন আছে, তুই এখানে কেন নিয়ে এসেছিস ওকে? জ্যাস একবার মেহেরাবের দিকে তাকালো, পর মুহূর্তে রেগে হুঙ্কার দিয়ে বলে উঠল, আমার বোর তোর এত টেনশন, তুই তো বাংলাদেশে ছিলি। মেহেরাব জ্যাসের এমন রাগ দেখে কিছু না বলে চুপচাপ চোখ অন্যদিকে ফিরিয়ে নেয়। সে তো জ্যাস করবিকে নিয়ে এসেছে রাশিয়া, শুনেই ওদের পিছু পিছু এসেছে। জ্যাস দরজার দিকে তাকিয়ে বাইরে গার্ডগুলোর দিকে তাকিয়ে রাগে হাত মুষ্টিবদ্ধ করে বলে ওঠে, একটা বিশ্বাসঘাতকও জীবিত ফিরবে না। হামজা চুপচাপ দাঁড়িয়েছিল। 2 ভাইয়ের মাঝে ওর কথা বলা হয়তো ঠিক হবে না। এর মধ্যে একটা ছেলে তাড়াহুড়ো করে ভেতরে প্রবেশ করে বলে, ভাই। সবাই ছেলেটার দিকে তাকায়। জ্যাস চাকাতেই ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, বস, ম্যাডাম হঠাৎ আমাদের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। অন্ধকারে ম্যাডাম গুহার দিকে গিয়েছে। আমরা গুহার বাইরে খুঁজেছি, পাইনি।
মেহরাব চিন্তিত করে বলে ওঠে, কোন গুহা? ছেলেটা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলে গুহার নাম। সাথে সাথে একটা গুলি এসে লাগে ছেলেটার কপাল ভেদ করে মস্তিষ্কে। জ্যাস দ্রুত শোয়া থেকে উঠতে চাইলে হামজা বলে ওঠে, ভাই তুই অসুস্থ। জ্যাস রাগে চিৎকার করে বলে ওঠে, সব সৈন্য, বডিগার্ড, মানুষ, পুলিশ যা কিছু লাগে আছে সব এই মুহূর্তে লাগা। ওই গুহা থেকে করবীকে সুস্থ দেখতে চাই আমি। না হয় পুরো পর্বত, গুহা সবকিছু আমি শেষ করে ফেলবো, জ্বালিয়ে দিব। হামজার সাথে সাথে বের হয়ে যায়। মেহরাব কি বলবে ভুলে গেছে। ওই গুহা সম্পর্কে সবাই জানে। একবার ভুল করে কেউ ওই গুহায় আসলে আর জীবিত ফিরতে পারে না, মৃতদেহটাও পাওয়া যায় না। করবী ভয়ে পিছাতে পিছাতে বলে, তুমি কে? এই গুহার অন্ধকারে কি করছো? বাচ্চাটা যেন মুহূর্তে ওর পিছনে চলে আসে, কানে ফিস ফিস করে বলে, আমরা শুধু শরীর নিই না, আত্মা রেখে দিই এখানে, সারা জীবন ধরে চিৎকার করার জন্য। ভয় পিষে দেওয়া হয়। কোনো খাবার নেই, কোনো দয়া নেই, খুব খিদে পেয়েছে। করবীর মস্তিষ্ক বলে ওঠে, মরে যাওয়ার চেয়ে পালানো ভালো। কিন্তু কিভাবে পালাবে? করবী ভয়ে আর দাঁড়িয়ে থাকতে পারে না, নিচে বসে পড়ে। ভয়ে জড়ো জড়ো হয়ে আশেপাশে তাকাতেই একটা মূর্ছে ধরা লোহার টুকরো পেয়ে সেই বাচ্চাটার গলা কেটে দেয়। গলা থেকে রক্ত নয়, কেবল ধোঁয়া বের হয়। তবুও সে দৌড়ায়। বেরিয়ে আসে গহ্বর থেকে। বরফের রাত, আর সেই সাদা নিঃসঙ্গ পৃথিবী। ভয়ে আশেপাশে কিছু দেখতে পায় না। গিয়ে দূরে এক গুহায় আশ্রয় নেয়। এখানে আশ্রয় নেওয়ার মতো কিছু নেই। বাহিরে থাকলে হয়তো আরও বিপদ। নিজের কাজের জন্য নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আজ জ্যাসের সাথে এমন বোকামি না করলে এমন ভয়ঙ্কর রাত দেখতে হতো না। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। একবারের জন্য মনে হয় মুক্তি, আবার মনে হয় এই অচেনা দেশে একমাত্র আশ্রয় ছিল জ্যাস। সে কি মরে গেছে? ফুপিয়ে কেঁদে উঠে করবী। আরও কি কি দেখতে হবে, সহ্য করতে হবে কে জানে। ওর মস্ত বড় ভুল হয়ে গেল। জ্যাছের পাশে থেকে ওকে মৃত্যু দেওয়া যেত। রাগের বশে আমরা যা করি তা পর মুহূর্তে নিজেদের আফসোসের কারণ হয়। চুল উঠছে, পায়ের নিচে বরফ চাপা কাটার মতো খুঁচিয়ে যাচ্ছে। হাতে রক্ত শুকিয়ে লাল হয়ে আছে। বুকের ডান পাশে কাচের টুকরার মতো একটা ব্যথা। কি জানি শেষটা কেমন হবে, কোথায় নিয়ে যাবে ভাগ্য। চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে করবী। কিছু সময় চোখ বন্ধ করে রাখতেই শুনতে পায় একদল পায়ের শব্দ। সাথে সাথে চোখ জোড়া খুলে করবী বুক চেপে ধরে। আজ রাতেই বুঝি ওর শেষ রাত, অথচ কত গাছ বাকি। মায়ের ইচ্ছে কি ছিল সেই সত্যের অতীত? অন্ধকারে করবী যেন আরো কিছু ভাবতে পারে, ক্লান্ত ভীত চোখ বন্ধ হয়ে যায়। অন্ধকার গুহায় পড়ে থাকে। মনে হয় যেন অন্ধকার গুহায় এক পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে।